ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম মুঘল সাম্রাজ্য, তার মধ্যে আমরা আজকে পড়ব হুমায়ুন। ওকে, হুমায়ুন সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে হুমায়ুন কে ছিলেন? না, হুমায়ুন ছিলেন মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় যিনি সম্রাট, তার নাম হচ্ছে কি না হচ্ছে হুমায়ুন। ওকে, তিনি আমরা দেখলাম যে বাবরের কি ছিল, পুত্র ছিল, এবং আকবরের কি হবে, পিতা হবে। ওকে, তাহলে দেখো 1508 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ হচ্ছে কার? না, হুমায়ুনের। ওকে, 1530-এ আমরা দেখলাম যে বাবরের মৃত্যু হচ্ছে, এবং সেই মৃত্যুর সাথে সাথে মোগল সিংহাসনের যে দায়িত্বভার তার কার হাতে পড়ছে? না, হুমায়ুনের হাতে পড়ছে। ঠিক আছে, এবং তার শাসনকালটা কি ছিল? না, খুব মানে আর কি স্থিতিশীল কিন্তু ছিল না, প্রচুর সংঘর্ষ লেগেই ছিল। আমরা দেখতে পাবো শের শাহ সুরির সঙ্গে প্রচণ্ড পরিমাণে একটা ঝামেলা, ঠিক আছে, যুদ্ধ দেখতে পাবো, সেগুলো কিন্তু অবশ্যই দেখা যাবে। এরপরে না, যে তিনি, এবার দেখো আমরা পয়েন্টে আসি, যে তিনি একমাত্র মুঘল শাসক যে কি হয়েছিল না, যিনি হচ্ছেন একবারে যে শিয়া মুসলিম ধর্ম গ্রহণ করেছিল। ঠিক আছে, শিয়া মুসলিম ধর্ম কিন্তু গ্রহণ করেছিল। তিনি দুবার সিংহাসনে বসবেন, একবার হচ্ছে 1530 থেকে 40 এই সময়টা একবার, আর 1555 থেকে 1556। তাহলে আমরা বলতে পারি যে দীর্ঘ 15 বছর সিংহাসনে, যখন সিংহাসনচ্যুত হয়ে যাবে, দীর্ঘ 40 থেকে এই যে 55, এই বছর 15 বছর কিন্তু তার জীবন কিন্তু আলাদাভাবে কেটেছে, সে কিন্তু সিংহাসনে বসতে পারেনি। এবং এর জন্য তাকে কি বলা হয় বলতো? যে বলা হয় প্রবলেম চাইল্ড অফ মুঘল এম্পায়ার বলা হয়। ঠিক আছে, প্রবলেম চাইল্ড অফ মুঘল এম্পায়ার বলা হয় এই কারণে, কারণ 1540 খ্রিস্টাব্দে একবার সিংহাসনে বসছেন, আবার সিংহাসনচ্যুত হচ্ছে, আবার 1555-তে কিন্তু সে গিয়ে আসছে, না ফিরে আসছে। ক্লিয়ার? পরীক্ষায় কোশ্চেন পড়ে যে প্রবলেম চাইল্ড অফ মুঘল এম্পায়ার কাকে বলা হয়, তাহলে আমরা অবভিয়াসলি উত্তর দেবো কাকে, না হচ্ছে হুমায়ুনকে বলা হয়। এরপর দেখো, হুমায়ুন হলো বাবরের হচ্ছে কি বললাম, জ্যেষ্ঠ পুত্র ছিলেন। ঠিক আছে, তাহলে হুমায়ুন শব্দের অর্থ পরীক্ষায় অনেকবার পড়ে। হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে কি না, হচ্ছে ভাগ্যবান। ঠিক আছে, হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে কি না, হচ্ছে ভাগ্যবান। এরপরে হুমায়ুন কি ছিলেন না, উদার শিক্ষক বানানো শিক্ষিত ছিলেন। ঠিক আছে, কিন্তু সব থেকে যে না বেশি ছিল সেটা হচ্ছে কি, জ্যোতিষ শাস্ত্রে কিন্তু বেশি আগ্রহী ছিলেন, এবং সাহিত্যপ্রেমীও কিন্তু ছিলেন। কিন্তু আহ, তিনি কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু দুর্বল, আমরা এটা দেখতে পাই। ওকে, তাহলে জ্যোতিষ শাস্ত্রে তিনি কিন্তু আগ্রহী ছিলেন। ওকে, এরপর দেখো তার যে বোন, ঠিক আছে, তার বোনের নাম হচ্ছে গুলবেদম। ঠিক আছে, এই গুলবেদম বেগম পার্সি ভাষায় হুমায়ুন নামা রচনা করেছিলেন। কার? হুমায়ুনের জীবন সম্পর্কে কিছু লিখেছিলেন, তার নাম হচ্ছে হুমায়ুন নামা। তাহলে কিন্তু এখানে আমরা অবশ্যই দেখব যে পরীক্ষায় কোশ্চেন পড়ে যে হুমায়ুন নামা কার লেখা, তাহলে হুমায়ুন নামা লেখা হচ্ছে গুলবদন বেগম। ঠিক আছে, তার লেখার নাম হচ্ছে কি না, হচ্ছে হুমায়ুন নামা। এটা পরীক্ষায় অনেকবার ধরে আসা কোশ্চেন। ওকে, এরপরে আমরা দেখলাম যে সিংহাসনে তিনি বসছেন, কিন্তু সিংহাসনে বসার পরেই, ঠিক আছে, তার সব প্রতিদ্বন্দ্বী যেটা ছিল সেটা হচ্ছে শের শাহ সুরি। ঠিক আছে, সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী আমরা তাকে বলবো না, শের শাহ সুরি। তার সঙ্গে দুটো যুদ্ধে কিন্তু লিপ্ত হয়ে যাচ্ছে। প্রথমটা কি না, প্রথম হচ্ছে 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ। ঠিক আছে, এই চৌসার যুদ্ধ কিন্তু হুমায়ুন কিন্তু পরাজিত হয়ে যাবে, এবং শের খান কিন্তু জয়ী হবে, বা শের শাহ কিন্তু জয়ী হবে। এই শের শাহকে, শের শাহ ছিল একজন আফগান নেতা। ঠিক আছে, আফগান যে নেতা ছিলেন, ঠিক আছে, সেই নেতা হচ্ছে শের শাহ সুরি। ওকে, এবং এই যে চৌসার যুদ্ধ কি না, চৌসার যুদ্ধে পরাজিত হওয়ার পর, ঠিক আছে, চৌসার যুদ্ধে পরাজিত হওয়ার পর তিনি পরবর্তী বছরে আরেকটা যুদ্ধ করে, সেই যুদ্ধটার নাম নাকি হচ্ছে কনৌজ যুদ্ধ বা বিল গ্রামের যুদ্ধ বলা হয়। এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। 1540 খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ বা বিল গ্রামের যুদ্ধ। এই কনৌজ বা বিল গ্রামের যুদ্ধে যখন, এটা গঙ্গা নদীর তীরে হয়েছিল, পরীক্ষায় কোশ্চেন পড়ে যে কোন নদীর তীরে হয়েছিল, তাহলে এবার গঙ্গা নদীর তীরে হয়েছিল। তো এই যুদ্ধে যখন তিনি হেরে গেলেন, দেখো তখন তিনি কি হচ্ছে না, পরাজিত হয়ে ভারতবর্ষ ছেড়ে কোথায় চলে গেলেন না, ইরানে তিনি চলে গেলেন। ইরানে চলে গেলেন 40-এ। ঠিক আছে, আবার ফিরছে 55, তাহলে 15 বছরের যে একটা গ্যাপ। হ্যাঁ, এবং এই সুযোগে যে শের খান বা শের শাহ সুরি তিনি কি করলেন না, হচ্ছে দিল্লিকে অবশ্য নিজের মায়ত্তের মধ্যে চলে এলেন, অর্থাৎ দিল্লিতে তিনি দখল করলেন দিল্লিটা। ক্লিয়ার? শের শাহ সুরি কিন্তু দিল্লি দখল করে নিচ্ছেন। ওকে,
এই যে পরাজয়, ঠিক আছে, তাকে ভারত থেকে পালাতে বাধ্য করেছিল। হ্যাঁ, এবং মোগল সম্রাটও মানে মোগল সাম্রাজ্যটাও তিনি কিন্তু অলরেডি হারিয়ে ফেলেছিলেন। ক্লিয়ার? এরপরে দেখো তিনি 15 বছর বললাম যে থাকেনি, 15 বছর অবসর নির্বাস কাটান। কিন্তু তিনি কি করেন না, সিন্ধু এবং রাজস্থান হয়ে অবশ্যই পারস্য দেশে তিনি কি চলে যান, ঠিক আছে, এবং সেখানে পারস্যের যে শাহ তার সাহায্য নিয়ে কিন্তু জীবন তিনি কাটান। ওকে, এরপরে পারস্যেতে তিনি হুমায়ুন আবার কি করে না হচ্ছে নিজের শক্তি সঞ্চয় করে। ওকে, এবং 1555 খ্রিস্টাব্দে তিনি আবার সিংহাসনে কিন্তু আসছেন এবং সিকান্দার সুরির সাথে কি হচ্ছে না যুদ্ধ করছে। কে সিকান্দার সুরি? না শেরশাহ শাহের পুত্র ছিল সিকান্দার সুরি। তার সঙ্গে কিন্তু তিনি যুদ্ধ করছে এবং দিল্লি কিন্তু কি করেছে না দখল করছে। ঠিক আছে, দিল্লি কি করছে দখল করছে। ওকে, তাহলে এটাই হচ্ছে কি না দিল্লি দখল করছে এবং আগ্রা পুনরুদ্ধার করছে। এটা হচ্ছে মুঘল সিংহাসনে তিনি কিন্তু আবার ফিরে পাচ্ছেন এবং এটি জীবনের সব থেকে তার বড় কি সাফল্য। তাহলে পরীক্ষায় কোশ্চেন পড়ে যে 1555 খ্রিস্টাব্দে তিনি কাকে হারিয়েছিলেন না সিকান্দর সুরেরকে কিন্তু হারিয়েছিলেন। ওকে, 1556 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি তিনি সিঁড়ি থেকে যে লাইব্রেরি থেকে তিনি কিন্তু পড়ে মারা যান। ওকে, লাইব্রেরি থেকে পড়ে কিন্তু তিনি মারা যাচ্ছেন। ক্লিয়ার? এরপর দেখো তার যে আমরা তার ব্যাক হিস্ট্রিতে যদি আমরা যাই তাহলে হুমায়ুন সঙ্গে বিয়ে হচ্ছে কার? হামিদা বানু বেগমের। ঠিক আছে, এই হামিদা বানু বেগম, ঠিক আছে, এ, উম, এটা এখানে যাওয়ার আগেই বিয়ে হয়েছে এবং এখান থেকেই জন্ম হবে কার না হচ্ছে আকবরের। ঠিক আছে, আকবরের কিন্তু জন্ম এই হামিদা বানু বেগমের যে সন্তান সেটাই হবে কিন্তু আকবর। ঠিক আছে, এরপর হুমায়ুনের আমরা সমাধি দেখব। ঠিক আছে, তাহলে হুমায়ুনের সমাধি কোথায় পাবো? হচ্ছে দিন পানহাতে সমাধি কিন্তু হুমায়ুনের আমরা দেখতে পাবো। ঠিক আছে, এই হুমায়ুনের দিনপানা কি বলা হয় জানো? দিনপানাকে বলা হয় তাজমহলের অগ্রদূত বলা হয়। কেন বলা হয়? কারণ এর যে গম্বুজ, ঠিক আছে, গম্বুজ সেটা কি দিয়ে না সাদা মার্বেল। ঠিক আছে, মার্বেল সাদা মার্বেল ও আর এটা যে মার্বেল এবং বাকি যে ভবনটা আছে সেটা কি না বাকি ভবন লিখতে পারো তুমি যে কি লাল বেলে পাথর দিয়ে তৈরি। ঠিক আছে, লাল বেলে পাথর দিয়ে কিন্তু তৈরি, তার জন্য একে বলা হয় তাজমহলের অগ্রদূত কিন্তু বলা হচ্ছে। ক্লিয়ার? এবং এই যে দিন পানা, ঠিক আছে, দিন পানা যখন আহ, আহ, মানে দিন পানা কি হচ্ছে না দিন পানা তৈরি করছেন কে না যে হাজি বেগম তিনি কিন্তু তৈরি করছেন। ওকে, এবং এই হাজি বেগম তৈরি করছেন এবং এই যে দিনপানা এটা হচ্ছে হুমায়ুনের কিন্তু সেকেন্ড ক্যাপিটাল ছিল। ঠিক আছে, সেকেন্ড ক্যাপিটাল কিন্তু ছিল। ওকে, তো এই ছিল হচ্ছে কি বলে তোমাদের হুমায়ুন সম্পর্কে আলোচনা করা। তাহলে এখানে দু একটা কোশ্চেন জিজ্ঞেস করে, দেখো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কি কোশ্চেন জিজ্ঞেস করে। সেটা হচ্ছে যে প্রিন্স উইদাউট কিংডম কাকে বলা হয়। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের খুবই জিজ্ঞেস করে যে প্রিন্স, ঠিক আছে, উইদাউট কিংডম, ঠিক আছে, উইদাউট কিংডম এই কথাটা কে বলেছিল? ঠিক আছে, বা এই কথাটা কার জন্য বলা হয়? ধরো 1540 খ্রিস্টাব্দে চলে যাচ্ছে হুমায়ুন। ঠিক আছে, তাহলে হুমায়ুন যখন চলে যাচ্ছে 1540 খ্রিস্টাব্দে তখন তিনি কি করছেন না সিংহাসনটা ছেড়ে দিচ্ছেন, তার জন্য তাকে কি বলা হয়? প্রিন্স উইদাউট কিংডম বলা হয়। ঠিক আছে, তার দুজন চিত্রকারের নাম পরীক্ষায় কোশ্চেন পড়েছে, তার দুজন চিত্রকারের নাম কি? দুজন চিত্রকারের নাম তোমরা অবশ্যই জেনে রাখো। সে হচ্ছে কি হচ্ছে মীর সৈয়দ আলী। ঠিক আছে, সৈয়দ আলী। ঠিক আছে, আর একজন পড়ে আবুস সামাদ। ঠিক আছে, এই দুটো নাম কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে। ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস হুমায়ুনের সম্পর্কে। এরপর আমরা শেরশাহ সম্পর্কে পড়বো, কারণ শেরশাহ অবশ্যই আমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, তারপরে আমরা আকবরে ফিরে আসবো। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করো, ভালো থাকো। চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।